ওয়েলকাম টু জেপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের গণিতের আমি আজকের তোমাদের 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। অলরেডি আমি এই পূর্বে তোমাদের মোট 14টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। সেই 14টি ভিডিওর লিঙ্কস আমি এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর চলো আজকের 15 নম্বর প্রশ্ন 15 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করি। চলো 15 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। দশমিকের পর 2 ঘর যাব দেখতে পাচ্ছি, 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি 5 অথবা 5-এর বেশি, সুতরাং এখানে পূর্ববর্তী অঙ্কটা অর্থাৎ 2 নম্বর অঙ্কটা 1 বেড়ে যাবে। 9 আর 1 কত হবে 10, 10 আর 1 কত হবে 9 আর 1 10, অর্থাৎ এখানে কত হবে 1 হবে। উত্তর কত হবে? উত্তর তোমাদের 1, অর্থাৎ অপশন নম্বর সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 22/7 ভগ্নাংশটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? চলো আমরা করি 22/7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আসন্ন মান করতে হলে আমাদেরকে লবকে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে লব কত হচ্ছে 22 আর হর 7। দেখো 7 3 21, 7 2 14, কত নামলো? দেখো 6 7 8, 8 নামলো, 8 4 12, 8 নামলো। দেখো সরি এখানে 7 3 21, 3 দিয়ে বিভাজ্য হবে, 7 3 21, 7 3 21 1 নামবে। কেমন? 7 3 21 1 নামবে। 22 থেকে 21 বাদ দিলে 1 হচ্ছে, দশমিক দিয়ে তোমরা 0 নাও, কত 10। তাহলে 7 একে 7 হচ্ছে, কত নামবে? দেখো এখানে 3 নামবে, দশমিক হচ্ছে 0 পেলাম। 7 3 21, 7 4 28 হচ্ছে, 7 4 28, কত নামবে? 2 নামবে, দশমিক আছে আমরা 0 পেলাম, কত 20, 7 2 14, কত নামলো? এখানে দেখতে পাচ্ছি 6 নামবে। দেখো আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলা হয়েছে, 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ আমাদের আর কিছু করতে হবে না, দশমিকের পর 3 ঘর যেতে হবে আমাদেরকে। তাহলে কত পেলাম আমরা? সমান 3.142। তাহলে এবার আমাদের দশমিকের উপর 2 ঘর যাবো, দশমিকের 2 ঘর গেলে দেখো 3 নম্বর অঙ্কটাও লক্ষ্য করবে। দেখো 3 নম্বর অঙ্কটা যদি 5 বা 5-এর কম হয় তাহলে পরবর্তী অঙ্ক বৃদ্ধি পাবে না, সুতরাং এই ক্ষেত্রে উত্তরটা হবে 3.14। কেমন? 3.14 তোমাদের সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো, a + b² - a - b² = 4ab এর সাহায্যে যখন x + y = 12 এবং x - y = 8 হয়, তখন x y এর মান কত হবে? আমরা করি চলো। বলা হয়েছে, সূত্রটা তোমাদের বলা হয়েছে a + b² - a + b² - আমরা জানি 4ab। এই সূত্র দিয়ে আমাদেরকে এক্স ওয়াই এর মানটা আমাদের কত জানতে বলছে। বেশ, তাহলে দেখো আমরা এক্স ওয়াই দিয়ে যে সূত্র যদি বলি আমরা, এখানে মানটা অ্যাকচুয়ালি বলে দিয়েছে x + y এর মান বলছে 12 আর x - y এর মান বলছে 8। তাহলে এক্স ওয়াই এর মান যদি আমরা এই সূত্র দিয়ে বের করি তাহলে কী হবে? দেখো আমরা যদি 4xy বলি, 4xy = তাহলে কি x + y এর হোল স্কোয়ার মাইনাস x - y এর হোল স্কোয়ার। কেমন? তাহলে এবারে x + y এর মানটা 12 দেওয়া আছে, তাহলে 12 এর হোল স্কোয়ার মাইনাস x - y এর মান দেওয়া আছে 8, তাহলে 8 এর হোল স্কোয়ার = কত হচ্ছে? এখানে 4xy দিয়ে দাও, বা 4xy। তাহলে 12 12 144 হচ্ছে, 12 12 কত হচ্ছে? 144, মাইনাস 8 এর 12 কত হচ্ছে? 28 64 হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, বা 4xy = কত হচ্ছে? 144 থেকে 64 বাদ দিলে কত হচ্ছে? 80 হচ্ছে। কত হচ্ছে? 80 বা xy 4-এর সঙ্গে xy গুণ সম্পর্ক, অর্থাৎ xy = 80/4। কেমন? 4 2 8 আর 4 0 0 কত হচ্ছে? 20। তাহলে 20 হচ্ছে, বা অতএব x = কত হচ্ছে? x = 20 হচ্ছে। কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে x + 7 এর হোল স্কোয়ার = x² + 14x = k এর হোল স্কোয়ার হলে k এর মানটা কত জানতে চাইছে। k এর মানটা কত? চলো আমরা করি, k এর মানটা কত হবে। দেখো প্রশ্নটা ছিল x + 7 এর হোল স্কোয়ার বলা হয়েছে, x + 7 এর হোল স্কোয়ার = বলেছে x² + 14x প্লাস
প্লাস কে এর হোল স্কোয়ার, এই কে এর মানটা কত আমাদের বের করতে হবে। ইকুয়ালস টু দাও কে এর হোল স্কোয়ার, দাও কে এর হোল স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী আমরা 2 পাবো, 2 ইন্টু কে মানে এ ইন্টু বি হচ্ছে কে এর হোল স্কোয়ার 14 হচ্ছে, তারপরে ইন্টু কে হচ্ছে সরি এক্স, এটা হচ্ছে এক্স, কে না এক্স, এ হচ্ছে এক্স ইন্টু তারপরে দেখো কে, দেখো 14, 7-এর সঙ্গে কত গুণ করলে 14 হচ্ছে 7, নিশ্চয়ই ওবিয়াসলি এখানে 7-এর হোল স্কোয়ার হওয়ার কথা ছিল, প্লাস দিয়ে 7-এর হোল স্কোয়ার করে দাও, এই 7টা তোমরা এখানে বসে দাও, 7 দুগুণে 14 হচ্ছে, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এখানে এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7, 7 কেন না 7-এর সঙ্গে যদি 2 গুণ করি, এখানে 2 তো সূত্র অনুযায়ী পাচ্ছি, এখানে 14 প্রমাণ করতে হবে, 2-এর সঙ্গে কত গুণ করলে 14 হচ্ছে, 2-এর সঙ্গে 7 গুণ করলে এই 7টার এর মধ্যে থাকবে 7 হচ্ছে, 7-এর হোল স্কোয়ার থাকছে, সুতরাং এখানে বা তাহলে আমাদের হয়ে গেছে, প্রমাণটা হয়ে গেছে, 7-এর কে এর মানটা কত হচ্ছে, কে এর মানটা হচ্ছে 7 হচ্ছে, তাহলে অতএব কে ইকুয়ালস টু কত হচ্ছে 7, কে ইকুয়ালস টু কত হচ্ছে 7, তাহলে অপশান নাম্বার কোনটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার হচ্ছে গিয়ে 7, এখানে অপশান নাম্বার সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন কি বলছে, বর্গমূল না করে ইপে কোন সংখ্যাটি পূর্ণবর্গ লেখো। অপশন নাম্বার 1 হচ্ছে ইয়ে হচ্ছে গিয়ে 22.5, আর অপশন বি হচ্ছে 1.44, আর সি হচ্ছে 62.5, আর 25.3, ডিটা হচ্ছে। তাহলে চলো কোনটা পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল না করে কোন সংখ্যাটি পূর্ণবর্গ আমরা কিভাবে করবো, চলো দেখো অপশান নম্বর এটা দিয়েছে 22.5, তোমরা কী করবে প্রথমে দেখো তো, প্রথমে দশমিক বাদ দাও, দশমিক বাদ দিলে কত হচ্ছে 225, তাহলে 225-এর বর্গমূল কত হয় জানি আমরা, 225 কোন সংখ্যার বর্গ বলো তো, কোন সংখ্যা হচ্ছে 15, 15 বর্গ হচ্ছে কি তোমাদের কত হচ্ছে 225, 15 লিখলাম। এবার দেখো 144, দশমিক বাদ দিলে কত হচ্ছে 144, 144 কোন সংখ্যার বর্গ বলো তো, 12-র বর্গ হচ্ছে 144, আর 625 হচ্ছে 25-এর বর্গ, তাহলে কত হবে 625, দশমিক বাদ দিলে 625 হচ্ছে, 625 কার বর্গ হচ্ছে, 625 হচ্ছে গিয়ে তোমাদের 25-এর বর্গ, বেশ। আর 253 কিন্তু এর বর্গ হয় না, 253-র কিন্তু বর্গ নেই, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু বাদ দাও। তাহলে এবার লক্ষ্য করো তো যে 22.5 আমরা দেখতে পাচ্ছি যে যদি 22.5 কিন্তু 15 বর্গ হবে না, 15 বর্গ যদি আমি এখানে দশমিক দিই, দেখো যদি 1.5 করি তাহলে কি এক্ষেত্রে কী হবে, তাহলে 1.5 যদি গুণ করি আমাদের কত হবে বলো তো, 5 5 25, তাহলে তাহলে 5 5 25 হচ্ছে, তাহলে কত হচ্ছে 5 5 25 5 25 5, অর্থাৎ 225, অর্থাৎ এখানে দশমিক হওয়ার কথা ছিল 2.25, এখানে হওয়ার কথা ছিল, তাহলে এখানে আছে কত 22.5 হচ্ছে, সুতরাং এটা হবে না, এটা হবে না। তাহলে 144 দেখি, তাহলে 12, তাহলে 1.5 যদি করি, 1.2 যদি করি, 1.2 ইন্টু 1.2 যদি করি, তাহলে কত হচ্ছে 144 মানে কি 1.44, তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে কত হচ্ছে 1.44 হচ্ছে তোমাদের একটা এই একটাই মাত্র অপশান সঠিক উত্তর হচ্ছে, বর্গ না করে আমরা পেলাম কি, বর্গ না করে পেলাম কি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1.44, কেমন। আর এটা তো হবে না, কেননা 25 ইন্টু 25 দেখো 2.5 ইন্টু 2.5 গুণ করলে কত হচ্ছে তোমার কিন্তু 6.25 হওয়ার কথা ছিল, কেমন। এক্ষেত্রে কিন্তু 62.5 হচ্ছে, এক্ষেত্রে হবে না, সুতরাং এক্ষেত্রে অপশানটা সম্পূর্ণ ভুল, তাহলে সঠিক উত্তরটা কত হবে 1.44 হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন কী আছে দেখো, পরের প্রশ্ন আছে যে 3টি সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে, কোনটির দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাওয়া সম্ভব হবে লেখো। দেখো আমরা যে সূত্র জানি কি, যে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সুতরাং সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এক্ষেত্রে দেখো ক্ষুদ্রতম বাহু হচ্ছে 4 2 কত 6, 7 থেকে কম হচ্ছে, এটা হবে না, আর 6 4 3 7 এটা কিন্তু হবে, 6 থেকে বৃহত্তম বাহু হচ্ছে 6, আর ক্ষুদ্রতম বাহুতে হচ্ছে এই দুটো 3 আর 4, সুতরাং 4 3 যোগ করলে কত 7, 6 থেকে বেশি হচ্ছে, সুতরাং এটা কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, এটা হবে তোমাদের সঠিক উত্তর। আর এর পরেগুলো দেখে নিই, দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে, কোনটি দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব লেখো। আর এখানে 5 7 9 হচ্ছে 5 সেমি আর 4 সেমি, 4 সেমি, অর্থাৎ 12 থেকে কী হচ্ছে কম হচ্ছে, এটাও হবে না। সুতরাং দেখতে পাচ্ছি এর বৃহত্তম বাহু হচ্ছে 8, 5 3 5 3 8 সমানটাও হবে না, সমান অথবা সমানের থেকে কম হলে হবে না, কেমন। এক্ষেত্রে কী হবে, বেশি হতে হবে। তাহলে এখানে 4 3 7 6 থেকে বেশি হচ্ছে, সুতরাং এটা কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, কেমন। চলো পরের প্রশ্ন থেকে, এই দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পার্শ্বে অন্তস্থ কোণ দুটি সমষ্টির কত হচ্ছে, ছেদকের একই পার্শ্বে অন্তস্থ কোণগুলির সমষ্টি কত হয় 180 ডিগ্রি, কেমন। আমরা জানি ছেদকের একই পার্শ্বে অবস্থিত
অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। চলো আমরা গণিতটা করি। তাহলে প্রথমে করবে তোমরা প্রশ্ন অনুসারে দাও, ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো কি ট্রেনের দৈর্ঘ্য। তাহলে হচ্ছে 4 সেকেন্ডে কী করবে, অতএব যেহেতু 4 সেকেন্ডে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেনটির দৈর্ঘ্য। কেমন? ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে কি করবে, অতএব দাও, অতএব ট্রেনটি 20 সেকেন্ডে যায় কত হবে, ট্রেনটি 20 সেকেন্ডে যায় সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। কেমন? যে ওই 20 সেকেন্ডের মধ্যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সেই সঙ্গে সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং কত আছে, এই দুটি সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কত হবে 264 মিটার। তাহলে যেহেতু সেতুর দৈর্ঘ্য সমান হচ্ছে 264 মিটার, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া, সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 264 মিটার। তাহলে এখানে 4 সেকেন্ড 20 সেকেন্ডের যায় কত হবে, 20 সেকেন্ডের মধ্যে কিন্তু ট্রেনটি তার 20 সেকেন্ডের মধ্যে ট্রেনটি ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে। যেহেতু এখানে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 264 মিটার, সুতরাং এখানে আমরা কি করব, এবার করব অতএব 4 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য, সুতরাং 16 সেকেন্ডে যায় কত হবে, তাহলে কত হবে 264 মিটার দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে 4 সেকেন্ডেতে আমাকে বের করে নিতে হবে, 4 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর বাকি আছে 16 সেকেন্ড। 16 সেকেন্ডে কিন্তু এই 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে। তাহলে যেহেতু অতএব না, এখানে করো 4 সেকেন্ডে ট্রেনটি যায়, 4 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য। কেমন? ট্রেনের দৈর্ঘ্য যায়, আর বাকি আছে 4 সেকেন্ড চলে গেলে তাহলে 20 বিযুক্ত কত হবে 4 সমান 16 সেকেন্ডে কত হচ্ছে, সেকেন্ডে যায় কত হচ্ছে 264 মিটার। 264 মিটার, এটা হচ্ছে 264 মিটার সমান দৈর্ঘ্য যায় কত, 16 সেকেন্ডে কি সেতুটা অতিক্রম করবে কত, 264 মিটার দীর্ঘ। তাহলে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে, মিটার দৈর্ঘ্যের সমান করে দাও, দৈর্ঘ্যের সমান দূরত্ব। কেমন? দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 20 বিযুক্ত 2, কেন 4 সেকেন্ডে নিজের ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর বাকি 16 সেকেন্ডে কত হবে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি, এক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে ট্রেনটি 16 সেকেন্ডে যায় কত 264 মিটার পথ যায়, তাহলে ঐকিক নিয়মে কত করে দিতে পারো তোমরা। তাহলে ঐকিক নিয়মে তোমরা করো, গিয়ে ঐকিক নিয়মে ট্রেনটি লিখবে কি, ট্রেনটি 16 সেকেন্ডে যায় সমান 264 মিটার। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত হবে, 1 সেকেন্ডে যায় কত হবে 264 বাই কত হবে 16, আর বাকি হচ্ছে 4 সেকেন্ডে কতটা পথ যাবে আমরা বের করে নিই। 4 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা। 4 সেকেন্ডে যায় কত হবে 264 বাই 16 ইন্টু 4, 4 4 16, আর এদিকে হচ্ছে 4 6 4 24, 4 6 24, 2 24, 4 6 24, সমান কত হচ্ছে 66 মিটার। কত মিটার? 66 মিটার। তাহলে অতএব আমরা ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য সমান কত হচ্ছে 66 মিটার।
কেমন? এরপরও আমাদের কি গতিবেগ বের করতে বলছে। তাহলে অতএব লেখো 4 সেকেন্ডে যদি ট্রেনটি 66 মিটার পথ যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কত হবে? এক্ষেত্রে আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে অতএব ট্রেনটি 4 সেকেন্ডে যায় কত হবে? 4 সেকেন্ডে যায় সমান 66 মিটার। এই মিটারকে আমরা কিলোমিটার করব আর সেকেন্ডকে আমরা ঘন্টায় প্রকাশ করব। তাহলে 1 সেকেন্ডে যাবে কত হবে? 1 সেকেন্ডে যায় কত হবে? সমান 66 বাই কত হবে? 4। কেমন? এবার এখানে কি আমরা মিটারকে কিলোমিটার প্রকাশ করলে এর নিচে ইনটু আমরা 1000 দিয়ে কি করব? ভাগ করব। কেমন? 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে কিমি হয়ে গেল। কি হয়ে গেল? কিমি বেরিয়ে গেল। তাহলে আমরা জানি সেকেন্ডকে ঘন্টায় করলে কত 3600 দিয়ে আমাদের ভাগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3600 সেকেন্ডে যাবে কত হবে? 3600 সেকেন্ডে যায় কত হবে? সমান 66 গুণিতক 3600 বাই 4 ইনটু 1000। তাহলে এবার আমরা কাটবো, এখানে দুটো শূন্য কেটে দিয়ে এখানে দুটো শূন্য কাটি, 10 পড়ে থাকছে, 10 পড়ে থাকছে, আর এখানে 4 কাটবো, 4 কেটে 4 কেটে কী করবো? 4 9 36, 4 9 9 4 36 কেটে দিলাম। তাহলে কত থাকলো? নিচে 10 থাকলো, উপরে 66 গুণিতক 9 থাকলো। তাহলে 66 গুণিতক 9 থাকলো, সমান করে দাও। সমান 66 গুণিতক 9 বাই কত হচ্ছে? 10 সমান কত হচ্ছে? 66-র সঙ্গে যদি 9 গুণ করি তাহলে কত হবে? 59.4, 59, অর্থাৎ 594 বাই কত হবে? 10 সমান কত হচ্ছে? সমান হচ্ছে সমান একটা একের পিঠে একটা শূন্য মানে কি শেষ থেকে একটার আগে দশমিক বসাও। 59.4 কিমি পার ঘন্টা। কেমন? 49.4 কিমি পার ঘন্টা। চলো উত্তরটা হয়ে গেছে। পরের প্রশ্নটা কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 250 মিটার লম্বা একটি সেতু, এটা 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে, আর ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? চলো আমরা এই গণিতটাও সমাধান করি। দেখো প্রথমে যেহেতু 250 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে 150 মিটার লম্বা ট্রেনটিকে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? ট্রেনটির দৈর্ঘ্য পাচ্ছি 150 মিটার এবং সেতুটির দৈর্ঘ্য পাচ্ছি কত? 250 মিটার। সুতরাং আমরা কী পাবো? ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে। দেখো অতএব ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে, আমরা জানি মোট দূরত্ব অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস কোনটা হবে? কোনটা সেতুটির দৈর্ঘ্য। তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? আমরা এই দুটো যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে বলো তো? 250 ছিল সেতুটির দৈর্ঘ্য, আর ট্রেনটির নিজের দৈর্ঘ্য ছিল 150 মিটার। ট্রেনটির নিজের দৈর্ঘ্য ছিল 150 মিটার। সমান কত হচ্ছে? 50 আছে, 50 কত হচ্ছে? 400 মিটার। কত মিটার? 400 মিটার। 400 মিটার পথ কিন্তু অতিক্রম করতে হবে। কেমন? 400 মিটার পথ কিন্তু 30 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে হবে। তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত? 150 মিটার লম্বা ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে কতটা? তাহলে আমরা 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে আবার দেওয়া আছে 150 মিটার লম্বা ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? এই দুটোও যোগ করতে হবে। তাহলে আবার লেখো, আবার 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 150 মিটার লম্বা ট্রেনটির মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব অতিক্রম করতে হবে সমান, এক্ষেত্রে ছিল 130 মিটার ছিল আর নিজের দৈর্ঘ্য ছিল 150 মিটার। সুতরাং কত হবে? 130 যুক্ত কত হবে? 150 মিটার সমান কত হবে? তাহলে 5 3 8 280 মিটার। কত মিটার?
280 মিটার। এবার আমরা গণিতের ভাষায় দুটো দূরত্ব পেয়ে গেলাম, দুটো দূরত্ব পেয়েছি, একটা সময় আছে। সুতরাং আমরা এক্ষেত্রে গণিতের ভাষা সমস্যাটি সমাধান করতে পারি। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে দূরত্ব কত দেওয়া আছে? এখানে দূরত্ব আছে একক কী আছে? মিটারে আছে। আর সময় কী দেওয়া আছে? সময় আছে তোমাদের সেকেন্ডে আছে। কেমন? তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে 400 মিটার, প্রথমে 400 মিটার দূরত্ব অতিক্রম করবে কত সেকেন্ডে দেওয়া আছে তোমাদের 30 সেকেন্ডে। 30 সেকেন্ডের মধ্যে 400 মিটার দূরত্ব অতিক্রম করবে। 400 মিটার দূরত্ব অতিক্রম করবে 30 সেকেন্ডে। তাহলে তারপরে হচ্ছে 280। তাহলে 280 মিটার পথ অতিক্রম করবে কত সেকেন্ডে? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের নির্ণয়টা সম্পর্কটা কী আছে? আমরা জানি দূরত্বের সঙ্গে সময় কী আছে? পরস্পর সরল সম্পর্ক। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক কী হবে? সরল। তাহলে এক্ষেত্রে আমরা অতএব সরল সমানুপাতিটা বের করে নাও। অতএব সরল সমানুপাতটি হলো কত হবে? 400:280 30 জিজ্ঞাসা চিহ্ন। তাই এবার চলো, অতএব নির্ণয় সময় সমান কত হবে? 400:280। অর্থাৎ আমরা এইভাবে করতে পারি। তাহলে প্রথম পদ গুণিতক তৃতীয় পদ আর ইকুয়ালস টু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে এক্ষেত্রে আমাদের চতুর্থ পদটা বের করতে হলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে 280 গুণিতক 30 বাই কত হবে? 400 বাই হবে 400। তাহলে এখানে উপরে দুটো শূন্য কাটবো আর নিচে দুটো শূন্য কাটবো, 4 থাকলো। তাহলে কত হবে? 7 4 28। 7 4 28 সমান কত হলো? 7 3 21। কত হচ্ছে? 7 × 3 সমান কত হচ্ছে? 21 সেকেন্ডে। কত সেকেন্ডে? 21 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সেকেন্ড সময় নেবে? 21 সেকেন্ড সময় নেবে। কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে একটা বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে অতএব সরাসরি করো। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান কী করবে? অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান বর্গমূল ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফলের মান কত হবে? 32.49। কেমন? তাহলে এক্ষেত্রে কী হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 32.49 বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা বর্গমূলটা নির্ণয় করি। তাহলে প্রথমে ভাগ পদ্ধতি করি আমরা 32.49। তাহলে শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিলে 32 পরে থেকে 28 4 4 16 5 5 25 6 6 36 বেশি হচ্ছে 5 5 কত হচ্ছে? 5 5 25। কত নামবে? 5 6 7 7 নামে দশমিকটা উপরে তুলে দাও। কত হচ্ছে? 49 নামাও। তাহলে 749। 5টা ডবল করো, 5 ডবল করলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে এখানে 10 হচ্ছে। আর এখানে কোন সংখ্যা কোন বর্গের নাম তো বসালে কিন্তু 49কে বিভাজ্য হবে। 7 যদি দিই আমরা দেখতে পাচ্ছি 7 7 49 কেটে যাবে। 7 7 107 সাথে কত হচ্ছে? 749। কেমন? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 5.7 সমান 5.7 কত হচ্ছে? একক কী দেওয়া হয়েছিল? একক দেওয়া হয়েছিল কত? তোমাদের একক দেওয়া হয়েছে কত হবে? অতিক্রম করতে এখানে 1.5 সেমি দেখতে পাচ্ছি আমরা। একক কিন্তু বর্গ সেমিতে ছিল ক্ষেত্রফলটা, সুতরাং একক কী হবে? সেমি হবে। কী হবে? একক কী হবে? সেমি। 5.7 সেমি। কেমন? তোমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে
তারপরের প্রশ্নটা আমরা চলো দেখি আমরা পরের প্রশ্নটা কী বলেছে। পরের প্রশ্ন বলেছে যে আমার ছোট কাকা 3 নম্বরটা হয়ে গেছে, 3 নম্বরটা হয়ে গেছে। এবার 4 নম্বরটা দেখি চলো। বলছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে 5 তলায় গিয়ে 1 ঘন্টার কাজ সেরে বাড়ি ফিরে এলো। কি বলেছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টায় কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতের মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসাব করি। তাহলে চলো আমরা গণিতটা করি। লেখো প্রথমে যেহেতু ছোট কাকার পাঁচলায় কাজ সারতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে অতএব আমাদের কি করতে হবে, অতএব পাঁচলায় গিয়ে ফিরে আসতে ছোট কাকার মোট সময় কত লাগে। দেখো ফিরে আসতে পাঁচলায় গিয়ে কি লিখবে, পাঁচলায় গিয়ে ফিরে আসতে ছোট কাকার সময় লাগবে, ছোট কাকার মোট সময় লাগবে কত হবে, বা সময় লাগে। দেখো 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা থেকে আমরা 3 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা 30 মিনিট থেকে আমরা কি কত বাদ দেবো, 1 ঘন্টা বাদ দেবো। তাহলে 1 ঘন্টা বাদ দেবো, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কি, তাহলে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিলে কত হবে, 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 2 ঘন্টা 30 মিনিট সময়। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট হচ্ছে, 2 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, তাহলে 2 গুণিতক 60 মিনিট, তারপরে হচ্ছে প্লাস 30 মিনিট, তাহলে যোগ করে দাও 60 দুগুণে 120, তাহলে 120 যুক্ত 30 মিনিট সমান কত হচ্ছে, 120 সঙ্গে 30 যোগ করলে কত, 150, কত হচ্ছে 150 মিনিট। কত মিনিট, 150 মিনিট। 150 মিনিট, তাহলে অতএব পাঁচলায় যেতে সময় লাগে কত হবে, অতএব পাঁচলায় যেতে সময় লাগে সমান কত হবে, যে 150কে আমরা যদি 2 বার যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের পাঁচলায় যেতে সময় লাগবে। তাহলে যেতে আসতে সেই সময়টা কত হচ্ছে, 150 মিনিট সময় লাগছে। তাহলে যেতে সময় লাগবে কত হবে, তাহলে 150 মিনিট ভাজিতক 2 সমান কত হচ্ছে, 75 মিনিট। 75 মিনিট। তাহলে অতএব আমরা গণিতের ভাষায় সমস্যাটি সমাধানটা করে ফেলতে পারি, যে অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে সময় পাচ্ছি, ক্ষেত্রে সময় কিন্তু আমরা দুটো পাচ্ছি, সময় একক কী হচ্ছে মিনিট আছে, আর একটা দূরত্ব পাচ্ছি, দূরত্ব কিন্তু একটা আছে, দূরত্বের একক কী হচ্ছে কিমি, কিমি, এখানে মিনিট আর এটা হচ্ছে কিমি। তাহলে চলো সময় হচ্ছে 60 সেকেন্ডে, কেননা 1 ঘন্টায় যায় কত হবে, 40 কিমি পথ যাবে। তাহলে এখানে বলা হয়েছিল কি 40 মিনিট সময় লেগেছে, কত হবে, যে যদি যাতায়াতের মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত। তাহলে এখানে দূরত্ব দেওয়া আছে কত, দূরত্ব 40 কিমি দেওয়া আছে, আর এটা কত যাবে ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় যাবে। গতিবেগ যেহেতু ঘন্টায় 40 কিমি হচ্ছে, 1 ঘন্টা মানে কি মিনিটে দেওয়া আছে, মানে কি 60 সেকেন্ড হবে, 60 মিনিট। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাবে কত কিমি, 40 কিমি পথ যাবে। তাহলে 60 মিনিটে বা 1 ঘন্টায়, 60 মিনিট মানে কি, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিট, 60 মিনিটে যাবে কত হবে, 60 মিনিটে 40 কিমি পথ যাবে। আবার বলছে 75 মিনিট যেহেতু বেরিয়েছে, তাহলে পাঁচলা যেতে সময় লাগছে 75 মিনিট, কেমন, তাহলে 75 মিনিটে যেতে সময় লাগবে কত হবে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও।
বেশ, আমরা করে ফেললাম। এবার দেখো আমরা এবার সম্পর্ক স্থাপন করি। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব কী সম্পর্ক জানি আমরা? সরল সম্পর্ক। সময় ও দূরত্ব পরস্পর কী সম্পর্ক? সরল সম্পর্ক। সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রে তাহলে সরল অতএব সরল সমানুপাতটি হলো কত হবে? 60:75 জিজ্ঞাসা চিহ্ন। 40:জিজ্ঞাসা চিহ্ন। কেমন? 40 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার আমাদের কি সময় দূরত্ব বের করতে হবে। লেখো, অতএব নির্ণয় দূরত্ব সমান কী হবে? অতএব নির্ণয় দূরত্ব সমান কত হবে? তাহলে আমরা জানি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। তাহলে এই ক্ষেত্রে আমাদের চতুর্থ পদটা বের করতে হলে কী করতে হবে? দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে কি? 75 গুণিতক 40 বাই কত হচ্ছে? 60। তাহলে 0 কেটে দাও। কেমন? 0 কেটে দেবো আমরা। তাহলে এখানে গিয়ে 4 কেটে 2 করি, এখানে 6 কেটে 3 করি। তাহলে কত হবে? 3 একে 3, 3 দুগুণে 6 আর 15, 3 5-এ 15। তাহলে কত হচ্ছে? 25 গুণিতক 2 হচ্ছে 25 গুণিতক 2 সমান কত হচ্ছে? সমান 25 দুগুণে 50। কত হবে? 50 কিমি। কত কিমি হবে? 50 কিমি। অর্থাৎ অতএব বাড়ি থেকে 5 লাখ দূরত্ব কত হবে? 50 কিলোমিটার। বাড়ি থেকে 5 লাখ দূরত্ব কত হবে? 50 কিলোমিটার। চলো পরের প্রশ্নটা কী আছে দেখি আমরা। তারপর প্রশ্ন হচ্ছে, একটি আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 16 মিটার। ঘরটি মেঝে বাঁধাতে 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট এবং একটি কটি বর্গক্ষেত্রাকার টালি লাগবে, সেটা হিসাব করতে হবে। প্রথমে আমাদের কি আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্যটা ক্ষেত্রফল বের করে নিতে হবে। সেই ক্ষেত্রফলটাকে এখানে মিটারে আছে, অর্থাৎ ক্ষেত্রফল বেরোবে বর্গ মিটারে। তাহলে এখানে কি ডেসিমিটারকেও আমাদের মিটারে কনভার্ট করতে হলে কী হবে? ডেসি অর্থাৎ ডেসি থেকে মিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে 0.2 মিটার বেরোবে। তাহলে এই ক্ষেত্রে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে 0.2 গুণিতক 0.2 সমান কত হবে? 0.04 হবে, 4 মিটার হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এর ক্ষেত্রফলের সঙ্গে এর ক্ষেত্রফল কি? এই ক্ষেত্রফলকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ততগুলো টালেই বেরিয়ে যাবে। চলো আমরা গণিতে করছি। তাহলে প্রথমে আমাদের কি ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে অতএব আয়তক্ষেত্রাকার হল করে ক্ষেত্রফল বের করে নাও। আয়তক্ষেত্রাকার হল করে অতএব আয়ত ক্ষেত্রাকার হল ঘরের ক্ষেত্রফল সমান, তাহলে যদি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, সুতরাং কী করতে হবে আমাদের? তাহলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 25 গুণিত কত হচ্ছে? 16 বর্গ মিটার। কী আছে? বর্গ মিটার। সঙ্গে কত হচ্ছে? 25 সঙ্গে 16 আমরা গুণ করে দিই। তাহলে 25 গুণিতক 16 গুণ করলে কত হবে? 6 5 30 শূন্য, তাহলে 3 6 2 12 13 14 15 150। তাহলে কত হবে? 25 একে 25 কত হচ্ছে? 0 5 5 0 তাহলে 1 2 3 একে 4 কত হবে? 400 বর্গ মিটার। কত হবে? 400 বর্গ মিটার। তাহলে আয়তাকার ঘরগুলোর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমরা 400 বর্গ মিটার। এবার টালির ক্ষেত্রফল বের করতে হবে। দেখো, টালির একটি বাহু দৈর্ঘ্য আমাদের কি দেওয়া আছে? ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে টালির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে বর্গাকার টালির দৈর্ঘ্য, অতএব বর্গাকার টালির দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেওয়া আছে তোমাদের কত হচ্ছে? 2 ডেসিমিটার। 2 ডেসিমিটার। 2 ডেসিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে কী করতে হবে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2/10 মিটার কত হবে? 0.2 মিটার। তাহলে অতএব বর্গ টালির ক্ষেত্রফল কত হবে? টালির ক্ষেত্রফল সমান 0.2 বর্গ মিটার। কত হবে? 2 দুগুণে 4, অর্থাৎ 0.04 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে দেখো, অতএব নির্ণেয় টালির সংখ্যা লেখো। অতএব নির্ণেয়
টালির সংখ্যা সমান কী করবে, তাহলে উপরে ক্ষেত্রফল কত ছিল, মোট ক্ষেত্রফল কত ছিল 400 বর্গমিটার, কেমন? তাহলে 400 বর্গমিটারকে 0.04 দিয়ে ভাগ করো, অর্থাৎ 400 বাই হচ্ছে 0.04 টি হবে এখানে উত্তর, টি সমান তাহলে কত হবে 400 বাই 4, 0.04কে আমরা আমাদের সামান্য ভগ্নাংশে নিয়ে আসো, 4/100 সমান কত হচ্ছে, তাহলে 400 গুণিত 100 উপরে নিয়ে যাও, নিচে দাও 4, তবে 0 আচ্ছা 4, তাহলে 4 একে 4, দুটো 0, 100 সমান 100 গুণিতক 100 কত হচ্ছে, 100 গুণিতক 100 সমান কত হবে, তাহলে 1 লিখে 4টে 0, এতটি টালি, অর্থাৎ 10,000টি টালি লাগবে। তাহলে 10,000টি টালি লাগলো। তাহলে পরের প্রশ্ন চলো আমরা দেখি। তা পরের প্রশ্ন বলেছে 3-এর একেরটা দেখো, সূত্রের সাহায্যে সরল করো। এইটা আমাদের সূত্রের সাহায্যে সরল করতে হবে। চলো সূত্রের সাহায্যে সরলটা করে নিই। তাহলে চলো গণিতটা করি, আমরা সরলটা করি। দেখো a স্কোয়ার মাইনাস 2ab এটাকে a b প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা যে হয়, তাহলে a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্র মানে কি মাইনাস, মানে সূত্র মানে কি মাইনাস সূত্র, মাইনাসের সূত্র অনুযায়ী আমাদের গণিতটা করতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা কোনটা, এটা, অর্থাৎ 3a প্লাস 2b ব্র্যাকেট দাও মাইনাস বি হচ্ছে এটা, অর্থাৎ a প্লাস 2b অর্থাৎ হোল স্কোয়ার। তাহলে এবার আমরা ভিতরের ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 3a প্লাস 2b মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস 2b এর হোল স্কোয়ার সঙ্গে হচ্ছে, আমরা বাদ দিই প্লাস 2b মাইনাস 2b কেটে দাও, কত হচ্ছে 2a থেকে মাইনাস এ বাদ দিলে কত হবে 2a হোল স্কোয়ার, কত হচ্ছে ব্র্যাকেট তোলো, কত হবে 2 দুগুণে 4 হচ্ছে a স্কোয়ার। তোমাদের এটা হচ্ছে তোমাদের উত্তর। পরের প্রশ্ন কি বলেছে দেখি আমরা। পরের প্রশ্ন বলছে 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে x স্কোয়ার প্লাস 1/x 4x হোল স্কোয়ারের এক্সের মানটা কত জানতে বলছে। চলো আমরা এখানেই করে দিচ্ছি। দেখো এখানে বলেছে 2x, কত হচ্ছে 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4, আর এই প্রমাণ করতে বলছে যে x স্কোয়ার প্লাস 1/4x এর হোল স্কোয়ার, এর মানটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের মানটা নির্ণয় করতে বলা হচ্ছে, বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মানটা বের করতে বলছে। তাহলে চলো আমরা যদি এটাকে একটু মডিফাই করছি, দেখছি এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, এখানে কিন্তু এক্স আছে, এখানে কিন্তু 4x, এর বর্গমূল কত হবে 2 হচ্ছে, সুতরাং এখানে কিন্তু 2 নেই, সুতরাং কী করতে হবে, যদি উভয় পদে 1/2 গুণ করি তাহলে কী হবে, তাহলে 1/2 ইন্টু 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 ইন্টু 1/2 যদি করি, বা তাহলে এর সঙ্গে গুণ করলে কিন্তু 2 দিকে কেটে যাবে, 1/2 ইন্টু 2x মাইনাস 1/x ইন্টু 1/2 ইকুয়ালস টু কাটার করে 2 দুগুণে 4, কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এবার 2টা চলে যাবে, কত হচ্ছে ও এক্স পড়ে থাকছে, এক্স মাইনাস কত হবে 2x, তাহলে 1 কত হচ্ছে 2x, 2 এর সঙ্গে x গুণ করো 2x হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে 2, তাহলে x মাইনাস 1/2x এর মান হচ্ছে কত হচ্ছে 2। এবার এটাকে আমরা সমাধান করি, সমান দাও, এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মানটা আমরা বের করি, তাহলে কী হবে বর্গ নির্ণয় করি, তাহলে এক্স মাইনাস 1/2x এর হোল স্কোয়ার প্লাস দাও 2 ইন্টু এক্স ইন্টু 1/2x, 2xটা কেটে দাও, পরে থাকছে 1 সমান এর মানটা কিন্তু 2 হচ্ছে, 2 এর হোল স্কোয়ার কত, তাহলে প্লাস 1 হচ্ছে, তা 2 এর হোল স্কোয়ার কত, 2 দুগুণে 4 হচ্ছে, প্লাস 1 কত হচ্ছে 5, উত্তর কত হলো তোমাদের 5। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে যে 5x প্লাস 1/x ইকুয়ালস টু 6 হলেই দেখাও যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 26 হবে, তোমাদের প্রমাণ করতে হবে। চলো গণিতটা করি আমরা। তাহলে বলা হচ্ছে যে মানটা এখানে দেওয়া আছে 5x প্লাস 1/x ইকুয়ালস টু 6, আর তোমাদের মানটা প্রমাণ করতে বলছে কত হবে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 26। এটা হচ্ছে বাম পক্ষে আছে, বাম পক্ষ। এবার বাম পক্ষের মানটা প্রমাণ করতে হবে এটাকে দিয়ে, তাহলে কি এখানে প্লাসের সূত্র দুটোই আছে, কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, বা সমান দাও, এখানে সমান দাও,
তাহলে 5x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 1/x, কেমন? তাহলে সমান দাও, এর মানটা কিন্তু 6 আছে, 6 হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কেটে যাও, কত হচ্ছে 10 হচ্ছে, বা 6 36 মাইনাস 10 ইকুয়ালস টু 36 থেকে 10 বাদ কত হচ্ছে, 36 থেকে 10 বাদ কত হবে 26। তাহলে প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে কত উত্তর বেরোলো 26, আমাদের প্রমাণ হয়ে গেছে। পরের প্রশ্ন চলো কি আছে দেখি আমরা। পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy হলে প্রমাণ করেছে x4 প্লাস x4 ইকুয়ালস টু 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তা চলো আমরা গণিতটা করি। বলা হয়েছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে প্রমাণটা করতে বলছে কোনটা, তাহলে x⁴ প্লাস y⁴ ইকুয়ালস টু 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তা চলো আমি এই মানটাকে যদি আমরা মডিফাই করি কীভাবে বলো তো, ও সরি এখানে হোল স্কোয়ার নাই, 4xy আছে, 4xy আছে, কেমন? তাহলে কি আছে মানটা, তাহলে আমরা আবার লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy। তাহলে একে যদি আমরা উভয় ক্ষেত্রে বর্গ করি, তাহলে উভয় ক্ষেত্রে বর্গ করতে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু 4xy এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখে দিতে হবে উভয় ক্ষেত্রে বর্গ করে পাই, তাহলে বড় করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যদি আমরা করি 4 4 16 বর্গ তুলি, তাহলে কত 4 4 16 হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে বা, তাহলে এখানে দেখো ব্যাকেট তুলে 2 × 4 পাওয়ার 4 হচ্ছে, তাহলে x⁴ প্লাস তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা তাহলে এখানে এই মানটা যদি এদিকে নিয়ে চলে আসি, এর পাশাপাশি পড়ে থাকছে, তাহলে x⁴ প্লাস y⁴ ইকুয়ালস টু 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ছিল এদিকে আনো মাইনাস হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কত হচ্ছে, বা কত হলো x⁴ প্লাস, তাহলে কত হবে x⁴ প্লাস y⁴ ইকুয়ালস টু 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে কত হবে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেমন? তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল, অতএব x⁴ প্লাস y⁴ ইকুয়ালস টু 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কি আছে প্রমাণিত, কেমন? প্রমাণিত হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে যে a বাই বি ইকুয়ালস টু b/a প্লাস 3/2 হলে এস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান নির্ণয় করো। চলো আমরা এটাকে আমরা মানটা নির্ণয় করি। এখানে মানটা দেওয়া আছে কি, তোমাদের মানটা দেওয়া আছে a/b, কত হচ্ছে a/b ইকুয়ালস টু b/a প্লাস 3/2, এই মানটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের এটাকে আমাদের মানটা বের করতে বলছে। তাহলে এই মানটা দিয়ে আমাদের এই মানটাকে প্রমাণ করতে বলছে। চলো আমরা করি, বা b/aটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, এর সঙ্গে এটা অনেকটা মিলে যাবে, তাহলে a/b মাইনাস b/a ইকুয়ালস টু কত থাকছে 3/2। বেশ এই পর্যন্ত রাখো। এবারে মানটা প্রমাণ করো, মানটা নির্ণয় করো। দেখো a/b প্লাস b/a অর্থাৎ হোল স্কোয়ার করে দিয়ে, এই মাইনাস সূত্র আছে যেহেতু মাইনাস সূত্র দিয়ে হোল স্কোয়ার করবো, a/b মাইনাস b/a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কত হচ্ছে, a হচ্ছে a/b, b হচ্ছে b/a, কেমন? কাটাকাটি করে দাও, 2 পরে থাকছে, তাহলে এর মানটা টোটাল কত হচ্ছে, এর মানটা 3/2 আছে, 3/2 এর হোল স্কোয়ার প্লাস 2 কত হবে 3 3 9, 9/4 প্লাস 2, তাহলে কত হবে 4 2 8, 8 প্লাস 2 9 প্লাস 8
4 দুগুণে 8, 9 + 8 বাই কত হবে 4, কত হচ্ছে সমান 9 কত হবে 17, 17 বাই কত হচ্ছে 4, 17/4 বাইকে পূর্ণমান ভেঙে নাও, তাহলে 17/4কে 17কে 4 দিয়ে ভাগ করো, 4 4 16 হচ্ছে কত 1, কত হচ্ছে 4 পূর্ণ 1/4, এটা হতে পারে বা এটা হতে পারে, যে কোনো একটা উত্তর হবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি কী আছে। যে পরের প্রশ্নটা, তাহলে পরের প্রশ্ন দেওয়া আছে যে x² + 1/a² - 3 একে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। চলো আমরা এটা কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে প্রথমে সূত্র অনুযায়ী আমরা এভাবে পেতে পারি, দেখো তাহলে a এর হোল স্কোয়ার, যেহেতু এখানে -3 আছে, এখানে -3, এখানে -2 দেবো, তাহলে -2 দিলে এখানে কী হবে +1 হয়ে যাবে, তাহলে এখানে কী করবো মাইনাস আছে, তাহলে কী হবে +2টা দিতেও পারি আমরা, তাহলে -2 দিই, -2 ইন্টু স্কোয়ার -2a হচ্ছে a ইন্টু b, যদি এটা হয় তাহলে +1/a এর হোল স্কোয়ার যদি করি, এখানে 1/a যদি দিই তাহলে a কেটে যাবে, 2 পড়ে থাকছে -2, আর এখানে -1টা ফেলে রাখি, তাহলে কত হলো, তাহলে a + b হোল স্কোয়ার হয়ে গেলো, a - b হোল স্কোয়ার সূত্র হলো, তাহলে a - 1/a এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। কেমন? তাহলে কী বলা হয়েছিল এখানে আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণ হলো। তাহলে a - b হোল স্কোয়ার a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, অর্থাৎ a - b হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার, তো এইটা হচ্ছে আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এরপরের প্রশ্ন চলো কী বলছে। এরপরের প্রশ্ন বলা হচ্ছে তাহলে 4x² + 4x 4x² + 4x + 1 - a² + 8x - 16কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, a² - b² আকারে প্রকাশ করো। তাহলে চলো a² - b² আকারে প্রকাশ করি আমরা। তাহলে চলো এটাকে আমরা a² - b² আকারে প্রকাশ করবো এই প্রশ্নটাকে। দেখো এইটাকে একটা পথ করবো, এটাকে একটা পথ করলে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দেখো তাহলে কী হচ্ছে 4x² এর হোল স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার +2 ইন্টু 2x ইন্টু 1 + 1 এর হোল স্কোয়ার করতে পারি আমরা, একটা পথ পেলাম। আবার মাইনাস আর একটা পথ পাবো কি, এটা যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা দিলে এটাকে ভেঙে নিয়েছি, ভাঙা আমার উচিত ছিল না, আগে ব্র্যাকেট দেওয়া উচিত ছিল এখানে। তাহলে এখানে ব্র্যাকেটটা দিলে কীভাবে হতো, এইভাবে হতো, তাহলে a² - 8x + 16 হতো। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা আরেকবার মডিফাই করে নিই দেখি, তাহলে কত হলো, তাহলে এইটাকে আমাদের প্রমাণ করলে কত হচ্ছে, তাহলে a² + 2ab + b² সূত্র অনুযায়ী 2x + 1 এর হোল স্কোয়ার একটা পেলাম, আর এইটাকে আরেকটা পথ এখানে করা উচিত ছিল, তাহলে করেছি আমরা। দেখো তাহলে দেখো s² - অর্থাৎ 8x, অর্থাৎ আমরা এভাবে যদি করি তাহলে a এর হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2 ইন্টু a ইন্টু 16 আছে, অর্থাৎ 4 4 16 4, 4 ইন্টু প্লাস 4 এর হোল স্কোয়ার। কেমন? তাহলে কত হলো এটা, a² - 2ab + b² সূত্র, অর্থাৎ এখানে 2x + 1 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা করি তাহলে কী হবে, তাহলে a - 4 এর হোল স্কোয়ার, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। তাহলে কী হলো, অর্থাৎ a² - b² আকারে প্রকাশ করলাম আমরা। তাহলে x² - b² সূত্রটা কী ছিল, তাহলে a + b ইন্টু a - b ছিল, a - b, তাহলে সেইভাবে আমরা প্রকাশ করলাম a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, আর এটাকে যদি a ধরি a² - b² সূত্র অনুযায়ী আমাদের প্রকাশ করা প্রমাণ হয়ে গেল। তাহলে চলো পরের প্রশ্নটা কী বলেছে। পরের প্রশ্ন অলরেডি দেখতে পাচ্ছি তোমাদের জ্যামিতি দেওয়া আছে। তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABC একটি ত্রিভুজ অঙ্কন করো, AB 4 সেমি করো আর BC 6 সেমি করো, আর ABC 35 ডিগ্রি, অর্থাৎ 35 ডিগ্রি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তোমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে হাফ করবে, 90 ডিগ্রি কোণ অঙ্কন করার পর হাফ করবে। দেখো 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, এর কিন্তু হাফ করে দেবে, পেন্সিল কম্পাস সাহায্যে হাফ করে দেবে। আর যে 45 ডিগ্রি কোণ অঙ্কন হবে, তাহলে 35 ডিগ্রি কোণ অঙ্কন করলে এখানে ধরো এখানে কী কোণ হচ্ছে 90 ডিগ্রি বলছে, 35 ডিগ্রি বলছে, এখানে 45 ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে ABC কোণ, অর্থাৎ B কোণ 45 ডিগ্রি, এই B কোণ হচ্ছে তোমাদের 45 ডিগ্রি, তাহলে ABC কোণ, তাহলে কী বলা হচ্ছে AB হচ্ছে 4 সেমি, এই AB বাহুটা হবে কি তোমাদের 4 সেমি, 4 সেমি এখানে দাগ টেনে তোমরা 4 সেমি কেটে নেবে, 4 সেমি কেটে নেওয়ার পর কী করবে, এবার নিচে BC মান কত দেওয়া আছে, BC হচ্ছে 6 সেমি, তাহলে BCটাকে পেন্সিল কম্পাস সাইজ BC এটা 6 সেমি করবে, এটা 4 সেমি করবে, 6 সেমিটা কেটে নাও, কেটে নেওয়ার পর এবার দুটো জুড়ে দাও, কেমন? তাহলে ABC একটা ত্রিভুজ হয়ে গেল। পরের প্রশ্ন হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে PQR একটি ত্রিভুজ অঙ্কন করেও, স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে, আচ্ছা QR হচ্ছে 5.5 সেমি এবং PQR
পি কিউ আর 60 সেমি এবং পি আর কিউ হচ্ছে 30 সেমি। তাহলে এখানে একই রকমভাবে তোমরা করবে যে কিউ আর একটা বাহু অঙ্কন করবে, তার উপরকে 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে। কেমন? 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে তাকে পি কিউ আর 30 ডিগ্রি করবে। প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দেবে, আর অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই। তাহলে কিউ কোণ হবে 60 ডিগ্রি আর কোণ হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে 60-এর অর্ধেক 30 ডিগ্রি। কেমন? আর এটাকে কিউ আর বাহু হচ্ছে 5.5 সেমি করবে। ব্যাস, চলো তাহলে এবারে বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পি কিউ ইকুয়ালস টু 4 সেমি, কিউ আর 3 সেমি আর পি কিউ আর 90 ডিগ্রি। 90 কোণ তো অলরেডি জানো, সমকোণী ত্রিভুজ হবে। পি আর এর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে পরিমাপ করো। তাহলে সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করবে। তারপরটা বলছে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমা একই? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই হয়। দুটি ত্রিভুজের সর্বসমতার কোণ অতিভুজ বাহু বা কোণ দুটি ত্রিভুজের সর্বসমতার সমকোণ অতিভুজ বাহু বা RHS শর্তটি লেখো। তাহলে এই শর্তটা তোমাদের অলরেডি জানা আছে, আর বইতেও আছে। এটা তোমরা 4টে সূত্র আছে, সেই সূত্রটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। কেমন? আর পরের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি বইয়ের দোকানে গত 5 বছরের গল্পের পড়ার বই বিক্রির তালিকা দেওয়া আছে, তা দ্বিস্তম্ভ চিত্রের সাহায্যে প্রকাশ করতে বলছে। আর কৃষ্ণনগরের এক কোমরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরির পুতুলের তথ্য নিচে দেওয়া আছে, সেই তথ্য দিয়ে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এই কটা জ্যামিতি আর এটা তোমাদের জন্য থাকলো। তোমরা অবশ্যই এগুলো করার চেষ্টা করো। অতিরিক্ত কঠিন নয়, এগুলো সহজ, তোমরা এগুলো করতে পারবে আশা করি। তাহলে এই পর্যন্ত থাকলো তোমাদের 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে তোমাদের জন্য আমি নিয়ে আসবো 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান। চলো আজকের এই পর্যন্ত, দেখাবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।